আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখুন যে প্রথম অধ্যায় কি হিসাব বিজ্ঞান পরিচিতি। দুইটি চিত্র দেওয়া আছে আমাদের এই হিসাব বিজ্ঞান বইয়ে। প্রথমে ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে, 100 mS ক্যালকুলেটর লাগবে। এখন ডান পাশে দেওয়া আছে 100 mS ক্যালকুলেটর, যোগ বিয়োগ গুণ ভাগের চিহ্ন দেওয়া আছে, আর বাম পাশে একটা টাকার গাছ দেওয়া আছে। হিসাব বিজ্ঞান মানে টাকার গাছের মতোই। আচ্ছা, দেখুন আমরা আজকে হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে জানব। হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ, এই সকল যাবতীয় হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখুন যে হিসাব বিজ্ঞান কি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের, আমরা শুধুমাত্র প্রতিষ্ঠানের হিসাব করব, ঠিক আছে, এর বাইরে কোনো কিছু হিসাব করব না। যাবতীয় আর্থিক কার্যাবলী বলতে কি বোঝায়? যেই সব লেনদেনের সাথে কি অর্থ জড়িত, ওই সকল লেনদেন কি আর্থিক কার্যাবলী বলা হয়। যেমন কি খরচ পরিশোধ। এখন খরচের মধ্যে কি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে আমাদের বেতন লাগবে, ভাড়া লাগবে, বিভিন্ন ধরনের কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, নেট বিল, এই সকল যাবতীয় খরচ লাগবে। এগুলো কি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কি ব্যয়। এবং আমরা যেসব ব্যবসা যেহেতু করব, অবশ্যই কি মুনাফা অর্জনের জন্য অথবা আয়ের জন্য করব। ব্যবসা প্রতিষ্ঠানে কি আয় থাকবে মাস্ট। সম্পদ ক্রয় ও বিক্রয় থাকবে, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায়। আচ্ছা, দেখুন দেনাদার হলো, মোট কথায় কি দেনাদার হলো সম্পদ। আর দেনাদারটা কোথা থেকে আসছে? আমরা যে এমনিতে মানুষ কথা বলার সময় যে বলি না, যে একটা ব্যক্তি আমার কাছ থেকে কি, মানে আমি তার কাছ থেকে কি পাওনা আছে। আমরা কথা বলি না যে পাওনা আছে, ঠিক আছে। আপনি চিন্তা করেন যে ব্যবসা প্রতিষ্ঠানে কোনো পণ্যদ্রব্য বিক্রয় করলে, যখন নগদে বিক্রয় করি, তখন কি আমরা কি পণ্যটা দিয়ে আর টাকাটা নিই, তার মাধ্যমে আমাদের কি বিক্রয়ের মাধ্যমে কি কি হয়, পণ্য ক্রয়ের মাধ্যমে কি ব্যয়, আর বিক্রয়ের মাধ্যমে কি আয় হয়। তেমনিভাবে নগদে যখন বিক্রয় করব, তখন কি হয়, যে আয় হয়। দেনাদার হলো যখন আমরা কি বাকিতে বিক্রয় করব। বোঝা গেছে? যে ব্যক্তি আমার কাছ থেকে বা আমাদের প্রতিষ্ঠান থেকে কি বাকিতে বিক্রয় মানে কিনে নিবে, ঠিক আছে, তিনি আজকে বাকিতে নিছে, 2-1 দিন পরে বা 1 সপ্তাহ পরে অথবা 1 মাস পরে কি তার কাছ থেকে আমরা টাকাটা আদায় করব বা পাব। সেই ব্যক্তিটাকে বলা হয় দেনাদার, এবং পাওনাদারকে পরিশোধ। ঠিক আছে? পাওনাদার হলো যখন আমরা ক্রয় করি, বাকিতে ক্রয় করি, ঠিক আছে। বাকিতে ক্রয় করলে কি, যিনি আমাদের ক্রয় করলে আমরা তার যে মানে ক্রয় করি, যখন একটা প্রতিষ্ঠানে কি পণ্যদ্রব্য ক্রয়ের সময় কি আমরা অন্য কোনো মানে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কি পণ্যদ্রব্য ক্রয় করে নিয়ে আসি, যখন বাকিতে নিয়ে আসি,
তখন ওই ব্যক্তিটা কি আমার কাছ থেকে কি দেনা আছে। আমরা বলি না যে দেনা আছে, দেনা বলতে পাওনাদার বোঝায়, আর পাওনা বলতে দেনাদার। বুঝা গেছে? আচ্ছা, পাওনাদারকে পরিশোধ যখন আমরা কি বাকিদের ক্রয় করছি, এখন 2-1 দিন পরে অথবা 1 সপ্তাহ পরে আমরা কি ওই পাওনাদারকে এই দেনাটা কি পরিশোধ করে দেব, শেষ। আচ্ছা, ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায়, ঠিক আছে, এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলী ফলাফল জানা যায়। হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, ঠিক আছে। আমরা কি হিসাব বিজ্ঞানে প্রথম কাজ হলো লেনদেন কি লিপিবদ্ধকরণ, শ্রেণীকরণ এবং ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। এর ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এসব তথ্যাবলী ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে কি সাহায্য করবে। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, ঠিক আছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। আর তাই হিসাব বিজ্ঞানকে কি ব্যবসায়ের ভাষা বলা হয়। বোঝা গেছে? আগে হিসাব বিজ্ঞানকে কি ব্যবসায়ের ভাষা বলা হয়, মানে ব্যবসা করতে গেলে আমরা একটা মানে নিউজ পড়ার জন্য কি অবশ্যই কথা বলতে হবে না? এখন কথা মানে ভাষা ছাড়া কি নিউজ পড়া যাবে? সেম তেমনিভাবে ব্যবসা করতে গেলে কি হিসাব বিজ্ঞানকে জানতেই হবে। হিসাব বিজ্ঞান ছাড়া কি ব্যবসা করা যাবে না। আচ্ছা, দেখুন যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা কি নিরূপণ করা যায়। এগুলো কি খুবই ইম্পর্টেন্ট, দাগায় দাগায় পড়বেন। আচ্ছা, তাহলে আমরা আসি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। কেন আমরা কি হিসাব বিজ্ঞানটা করব, তার প্রয়োজনীয়তা কি, তাও তো শিখতে হবে নাকি? আচ্ছা, দেখুন যে লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়, ঠিক আছে। মানে একটা লেনদেন তো আর এক দুই একটা না, এগুলো কি অনেক হাজার হাজার সরি শত কি লেনদেন থাকতে পারে, 2-1টা না তো যে মনে রাখার যাবে এরকম অনেক বেশি লেনদেন, যেগুলো কি লিপিবদ্ধ করা ছাড়া আমরা কি মানে এই প্রতিষ্ঠানে কি আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে কি লিপিবদ্ধ করা। তাহলে এই উদ্দেশ্যটা কি মাথায় রাখবেন এবং একদমই এমসিকিউ আকারে আসতে পারে। আচ্ছা, তারপরে 2 নম্বর উদ্দেশ্য দেখুন যে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা, ঠিক আছে। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে কি ধারণা লাভ করা সম্ভব। যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের লাভ ক্ষতি কি নির্ণয় করা সম্ভব। আচ্ছা, প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা কি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব, ঠিক আছে। আমাদের প্রতিষ্ঠানে কি এই 3টা মৌলিক হিসাব, কোন 3টা? সম্পদ কি এ অ্যাসেটস মানে কি সম্পদ, এল কি লাইবিলিটিস দায়, ওনার্স ইকুইটি হলো মালিকানা সত্ত্ব। এই 3টা নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ কি ধারণা লাভ করা সম্ভব। আচ্ছা, 4 নম্বর উদ্দেশ্য আসি ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা কি সম্ভব। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। আচ্ছা,
ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতারণা জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। ঠিক আছে, মানে ব্যবসা প্রতিষ্ঠানে কি প্রতারণা জালিয়াতি থাকবেই। এইগুলো প্রতারণা জালিয়াতি কমানোর জন্য কি আমাদের হিসাব বিজ্ঞানের ছাড়া কোনো বিকল্প নাই। ঠিক আছে, যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা জি বুঝি না। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম? 5 নম্বর। আচ্ছা, 5 নম্বর শেষ। 6 আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা। ঠিক আছে, প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি ও অবনতির বিভিন্ন দিক কি চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আসি আমরা হিসাব বিজ্ঞানের আরেকটা উদ্দেশ্য, যে বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন কি স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটিতে বিভিন্ন উৎস হতে অর্থের আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে মানে সময়ের শেষে, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের শেষে এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা যায়। উদ্বৃত্ত মানে হলো কি জের। ঠিক আছে, আচ্ছা, অর্থের আগমন ও বহির্গমন। আগমন মানে কি অর্থ, টাকা আসা অথবা ও যাওয়া। আসা ও যাওয়ার পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে কি নির্দিষ্ট সময়ান্তে এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের কি উদ্বৃত্ত নির্ণয় করা যায়। আচ্ছা, ওপরে উদাহরণগুলো কি অমুনাফাভোগী প্রতিষ্ঠান, এগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, সরকার বিভিন্ন উৎস হতে কর অথবা ট্যাক্স বলে থাকি যে শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং বিভিন্ন নিয়মিত উন্নয়ন খাতে ব্যয় করে। সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসুন যে হিসাব বিজ্ঞানের কি উৎপত্তি ও ক্রমবিকাশ। মানে হিসাব বিজ্ঞানটা উৎপত্তি হয়েছে কখন, কার মাধ্যমে, কিভাবে বিকাশ হয়েছে। আচ্ছা, সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় বা পাথরের চিহ্ন দিয়ে রাখত। একসময় মানুষ কি সমাজবদ্ধ, দলবদ্ধ হয়ে কি বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল মজুদের হিসাব রাখতো। বোঝা গেছে? তখনকার দিনে কি কাগজ কলম এরকম কি ম্যাথ করার, হিসাব রাখার কি কোনো উপকরণ ছিল না। আচ্ছা, তখন মানুষ কি গিট দিয়ে, রশিতে গিট দিয়ে, দাগ কেটে, ঘরে দাগ কেটে, পাহাড়ে দাগ কেটে এরকম চিহ্ন দিয়ে হিসাব করত। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার চালু হয়। বিনিময় হলো কি, বোঝার চেষ্টা করেন যে বিনিময় হলো, ধরেন এক সময় তো লেনদেন করার জন্য কি কোনো টাকা পয়সা ছিল না। তখন কেনাকাটাও কি মানে আমরা লেনদেন করতে, আমরা এখন যে কেনাকাটা করি যে টাকা পয়সার মাধ্যমে, তখন তো টাকা পয়সা ছিল না। তখন কীভাবে তাহলে কেনাকাটা করতো? ঠিক আছে, এখন ধরেন আপনার কাছে চাল আছে, আমার কাছে গম আছে। এখন আপনার দরকার গম, আমার দরকার চাল। তাহলে আমি কিছু আপনাকে গম দিলাম, আপনি আমাকে কিছু কি চাল দিলেন। এরকমভাবে কি যার যেটা প্রয়োজন সে সেটা কি বিনিময় করে নিত। আচ্ছা, তারপরে কি মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। ক্রয় বিক্রয়
জমা খরচ, দেনা পাওনা। আচ্ছা, একটু আগে তো আমরা বুঝে আসছি যে দেনাটা কি। দেনা হলো পাওনাদার আর পাওনা হলো দেনাদার, মানে এই দুইটার উল্টা আর কি। এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। ঠিক আছে। 1494 খ্রিস্টাব্দে প্রায় হ্যাঁ আচ্ছা খ্রিস্টাব্দে লুকা পেসিউলি নামে একজন ইতালির গণিতবিদ সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামে একটি গ্রন্থ লিখেন এবং এতে কি হিসাব রক্ষণের মূলনীতি, হিসাব রক্ষণের কি মূলনীতি, এটি দুতরফা দাখিলা অথবা ডাবল এন্ট্রি নামে ব্যাখ্যা করা হয়। আচ্ছা, তারপরে দেখুন, সময় পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যের কি অগ্রগতি হয় এবং এরই ফলে কি হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়। ব্যবসায় যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি কি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি কি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফাভোগী কি সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতির সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পর্কিত। বর্তমান কম্পিউটারের যুগে বড় বড় প্রতিষ্ঠান হিসাবের বই হাতে লেখার পরিবর্তে কম্পিউটারে করা হয়, ফলে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা প্রতিষ্ঠানের পক্ষে কি সহজতর হয়। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে এবং প্লেলিস্টে ডাউনলোড করে রাখবেন এবং পরবর্তীতে কোনো ভিডিওর দরকার পড়লে, কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন অথবা নোট করতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।